আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের টপিক হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্ক অধ্যায়ের যে ডেটা কমিউনিকেশন সিস্টেমের ধারণা ও ডেটা ট্রান্সমিশন স্পিড। সো এই পার্টটা পড়ার পর আমরা যা যা শিখতে পারবো সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবো এবং তার উপাদান কি, এবং ডেটা ট্রান্সমিশন স্পিড ও স্পিডের প্রকারভেদ কি। তো প্রথমে চলে আসা যাক, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো কমিউনিকেশন শব্দটা আসছে হচ্ছে কমিউনিকেয়ার শব্দ হতে, যার অর্থ হচ্ছে টু শেয়ার অর্থাৎ আদান বা প্রদান। তার মানে ডেটা কমিউনিকেশন ডেটার আদান প্রদান করবে। তো নেটওয়ার্কের এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের আদান প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো এইখানে অবশ্যই যেহেতু ইন্টারনেটের মাধ্যমে হবে, সেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে যাবে। তো তার উদাহরণ হিসেবে দেখা যাক, যেমন তোমার মোবাইলে যদি কোনো ইমেল আসে বা এসএমএস বা ফোন কল বা চ্যাটিং, এই সব কিছু কিন্তু ডেটা কমিউনিকেশনের আওতার ভিতরে পড়ে, কারণ এটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোনো না কোনো নেটওয়ার্কের মাধ্যমে যাতায়াত করবে। তো এখানে একটা ওয়ার্ড কিন্তু ভালো করে বলা আছে যে নির্ভরযোগ্য ভাবে হতে হবে। ঠিক আছে। তো এরপরে হচ্ছে কমিউনিকেশন সফটওয়্যার। তো ডেটা কমিউনিকেশন করার সময় আমরা কোনো না কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করি, তারাই হচ্ছে কমিউনিকেশন সফটওয়্যার। উদাহরণ হিসেবে যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ইত্যাদি। দেন হচ্ছে ডেটা কমিউনিকেশনের সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা। তো প্রথমে বলে রাখি, যে কোনো প্রকার সিস্টেম কি নিয়ে ডিল করে। আমরা যখন কোনো সিস্টেমকে রেফার করব বা সিস্টেমের কথা বলবো, তখন আসলে বোঝা যাবে যে সিস্টেম হচ্ছে যা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়, এবং এর সময় এই কাজগুলো সম্পাদনের সময় তারা কিছু সুসংবদ্ধ রীতিনীতিকে ফলো করে। তাহলে এক কথায় সিস্টেম হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংবদ্ধ রীতিনীতিকে সিস্টেম বলে। তো ডেটা কমিউনিকেশন সিস্টেম কি হবে, যে ডেটার যে কমিউনিকেশন অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে ডেটার সময় প্রবাহকে ইন্টারনেটের মাধ্যমে আমরা স্থানান্তর করব, তো সেইটা যে নিয়ম নীতির আন্ডারে পড়বে সেটাই হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশন সিস্টেম। তো যেটাকে ভাবে বলা যায় যে কমিউনিকেশন ডিভাইস সময় এবং নেটওয়ার্ক গুলো, দেখছো নেটওয়ার্ক কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। নেটওয়ার্ক গুলোর সমন্বয়ে গঠিত বা বিভিন্ন যন্ত্রের মধ্যে নির্ভরযোগ্য উপাত্ত বা তথ্য প্রেরণ করতে ব্যবহৃত হয়। তো বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম থাকে, তার মধ্যে টেলিফোন কমিউনিকেশন সিস্টেম, মোবাইল কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার ভিত্তিক কমিউনিকেশন সিস্টেম, ইন্টারনেট ভিত্তিক কমিউনিকেশন সিস্টেম থাকে। তো আমরা একে একে সবগুলোই অল্প অল্প করে আলোচনা করব। তো এখন আসো, এই যে দুইটা চিত্র আমি দেখালাম, সেটা হচ্ছে আমার ডেটা কমিউনিকেশন সিস্টেম। তো মাথায় রাখতে হবে যে একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে অনেকগুলা ডিভাইস থাকতে পারে, যারা ইন্টারনেটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারবে, কোনো না কোনো ডেটার আদান প্রদান করতে পারবে। সো এই যে প্রথম ছবিটা সেটা একটা কমিউনিকেশন সিস্টেম, দ্বিতীয় ছবিটা সেটাও একটা কমিউনিকেশন সিস্টেম। তো প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে মোবাইল ফোন কোনো না কোনো টাওয়ারের মাধ্যমে স্যাটেলাইটের থ্রুতে অন্য কোথাও রেডিও স্টেশন বা কম্পিউটারে ডাটা আদান প্রদান করতেছে, বা কোনো কোথাও কোনো ভিডিও কনফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে ওই ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে অন্য কোথাও অন্য দেশের কোনো প্রান্তের কোনো কম্পিউটারে যায় লোড হচ্ছে। তোমার মোবাইলের বলা কিছু শব্দ সেটাও ইন্টারনেটের থ্রুতে যাচ্ছে। তার মানে যে কোনো প্রকার ডাটা যেই সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, এই পুরো সিস্টেমটাকে আমরা কমিউনিকেশন সিস্টেম বলবো। আর অবশ্যই সিস্টেম ছোট কয়েকটা ডিভাইস মিলেও হতে পারে, অথবা এই যে এখানে বিশাল বড় স্যাটেলাইট অনেকগুলো ডিভাইস মিলে একটা সিস্টেম। তো এই কমিউনিকেশন সিস্টেমটাই ছিল আমাদের প্রথম পার্টটা। তারপর আসে ডেটা কমিউনিকেশন। এই যে সিস্টেম, সেই সিস্টেমে স্পেসিফিক্যালি যে কোনো একটা সময় যখন ডেটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়, তখন কয়টা উপাদান ব্যবহার করা হয়। তো সাধারণত 5টি উপাদান আমাদের চোখের সামনে নজরে পড়ে। তো সে 5টি উপাদান হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। তো এখানে একটা বিষয় আমি বলতে চাই যে দেখো, যে প্রেরক এর ইংরেজি টার্মটা লিখে রাখছে ট্রান্সমিটার। ট্রান্সমিট করা মানে তো আমরা বুঝি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা। তো এখানে তথ্যে ট্রান্সফার করবে। তো এই জন্য হচ্ছে প্রেরকের নাম দেওয়া হয়েছে ট্রান্সমিটার। তো এইখানে আমাদের যারা বাংলা দ্বিতীয় পত্রে অনেক সময় রচনা লেখার সময়, আরে তোমার পত্র লেখার সময় প্রেরক প্রাপক লিখো, তো এখানে প্রেরক বলতে একান্তই কাকে বোঝানো হয়, সেটা হচ্ছে যে লিখতেছিল তাকে। কিন্তু এইখানে কিন্তু একটু পার্থক্য আছে, অল্প একটু পার্থক্য আছে। তো সেই হিসেবে যে আমি এই প্রত্যেকটা ডিটেলস আবার বলে দিব। তো পরবর্তীতে দেখা যাক যে এইগুলোর সংজ্ঞাগুলা যদি দেখো। সো ফার্স্ট অপশন, যে দেখো হোল প্রসেসটা খেয়াল করো, আমি আগে এই চিত্রটা ব্যাখ্যা করে দিব, দেন ওকে ওদের এখানের যে
তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো প্রাথমিক কথা হচ্ছে যে আমরা ধরো সাপোজ একটা এক্সাম্পল নিই, ডেটা কমিউনিকেশন সিস্টেমে যে 5টা উপাদান আছে সেই উপাদানগুলো বোঝার জন্য আমরা হচ্ছে একটা এক্সাম্পল নেব। সেটা হচ্ছে এটা যে ধরো তুমি তোমার বন্ধুকে একটা এসএমএস প্রেরণ করলা, হ্যাঁ, যে এসএমএস এ লিখলা যে ঈদ মোবারক, ঈদের আগের দিন। তাহলে এইখানে তোমার কম্পিউটারে যখন তুমি মেসেজটা লিখতেছো বা তোমার মোবাইলে তুমি যে মেসেজটা লিখতেছো সেটা হচ্ছে তোমার সোর্স বা উৎস হিসেবে কাজ করতেছে। পয়েন্টটা বুঝতেছো সবাই, যে ওইটা হচ্ছে তোমার উৎস বা সোর্স হিসেবে কাজ করবে। দেন তুমি যেই ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকবা, ধরো ফেসবুক থেকে মেসেজটা পাঠাচ্ছ, তাহলে ফেসবুকের মেসেঞ্জারে মেসেজটা লিখলা, ওই লিখা ফরম্যাটটা হচ্ছে তোমার সোর্স। তো যখনই তুমি ক্লিক দাও, সাধারণত কি হয়, তুমি তোমার কম্পিউটার বা মোবাইল কোনো না কোনো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকো, কোনো না কোনো ওয়াইফাই রাউটারের সাহায্যে বা কোনো কারেন্টে মানে ইন্টারনেটের কোনো লাইনের সাহায্যে। সো সেইটাকে আমরা এক কথায় যে তোমার মডেম বলতে পারি। তার মানে তুমি যে মেসেজটা তোমার ল্যাপটপ বা কম্পিউটারে ছিল বা মোবাইলে ছিল, সেন্ড করার সাথে সাথে সেটা হচ্ছে তোমার যে লোকাল যে ইন্টারনেট প্রোভাইডার আছে তার আন্ডারে যে মডেম থাকবে সেই মডেমের কাছে চলে যায়। তো সেই মডেম পরবর্তীতে কি করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে পাঠায় দেয়, যেটাকে আমরা বলতেছিলাম যে ট্রান্সমিশন সিস্টেম। তো ট্রান্সমিশন সিস্টেমটা কি হতে পারে, যে এই সোর্স ট্রান্সমিটারটাকে ধরতে পারো তোমার ওয়াইফাই রাউটার, সে তখন কি করবে, তার ওয়াইফাই রাউটারটা যে তারের মাধ্যমে আসবে সেইখানে পাঠিয়ে দিবে। তো সেইখান থেকে বিভিন্ন তারের মাধ্যমে তুমি যার মোবাইলে পাঠাবা বা যার কাছে পাঠাইছো, যার ফেসবুক অ্যাকাউন্টে, সে যে ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে তার ইন্টারনেটের রিসিভার প্রান্তে যায় সেটা সংযোগ থাকে। দেন ওই রিসিভার থেকে সে যদি কোনো মোবাইল বা কোনো ডিভাইস ব্যবহার করে তার ডিভাইসে যায় বা ডেস্টিনেশন সেখানে যায় রিলোড হয়। তার মানে এইখানে প্রেরক প্রাপকটা কিন্তু তুমি যে যদি ভাবো মানুষ, আসলে কিন্তু এরকম না। ডেটা কমিউনিকেশন সিস্টেমে হ্যাঁ মানুষ বা দুই প্রান্তে দুইটা মানুষই কিন্তু কমিউনিকেশন করতেছে, আলটিমেটলি ডাটার আদান প্রদান। কিন্তু কিভাবে হচ্ছে, এটা হচ্ছে প্রত্যেকটাই যে 5টা উপাদান এটা কিন্তু কোনো না কোনো ডিভাইসের থ্রুতে হচ্ছে। সোর্সটা হচ্ছে যেটা লিখা ছিল, হ্যাঁ মানুষ লিখতেছে, তার মানে মানুষকে তুমি এখানে অ্যাকচুয়ালি সোর্সের মানে উৎসের উৎস বলতে পারো, যে মেসেজটা যে লিখতেছে। বাট ওইটাকে আমরা ডিরেক্টলি সোর্স বলবো না, সে লিখার পর যেটা থাকবে সেটা হচ্ছে সোর্স। দেন সে যখন সেন্ড বাটনে ক্লিক করলো সেটা যখন মডেমের মধ্যে চলে যাবে, মডেমের থেকে ট্রান্সমিশন নেটওয়ার্কের মধ্যে চলে যাবে। তো ট্রান্সমিশন সিস্টেমে একটু বলা যায় যে এইখানে মাঝে মাঝে কি হয়, যে তোমার কোনো না কোনো তারের মাধ্যমে যায়, অথবা মাঝে মাঝে হচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে, যেটা হচ্ছে ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে যায়। সো এই ট্রান্সমিশন পাবলিক টেলিফোন নেটওয়ার্ক এখানে হচ্ছে জাস্ট এটাই দেখাচ্ছে যে টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে। তো এটা তারও তার মাধ্যমে হতে পারে বা তার বিহীন মাধ্যম হতে পারে, অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেমটা তারের মাধ্যমে হতে পারে, তার বিহীন হতে পারে। দেন সেটা হচ্ছে রিসিভারের যে ইন্টারনেট মানে যে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে, সেটা কোনো না কোনো ওয়াইফাই বা মডেম থাকবে, সেই মডেমে যা রিলোড হবে, সেইটা তারপরে তার কাঙ্ক্ষিত ডিভাইসে সেটা কি করবে, তোমার মেসেজটাকে শো করবে। তো বুঝতে পারতেছো যে ওই বাংলার যে চিঠির যে প্রেরক প্রাপক ছিল সেটা থেকে কিন্তু এখানে সোর্স আর ডেস্টিনেশন আলাদা, প্লাস প্রেরক প্রাপক যেটাকে আমরা বলতেছি ট্রান্সমিটার আর রিসিভার একটু কিন্তু আলাদা, এগুলো সব কিন্তু ডিভাইস কেন্দ্রিক। তো উপরেরটা ছিল জেনারেল ব্লক ডায়াগ্রাম, বাট এইগুলাতে তোমার মডেমই থাকবে না অন্য কি থাকবে এগুলোর উপর ডিপেন্ড করা, তোমার অনেকগুলো আরো ক্যাটাগরাইজ করা যায়। বাট আমি সহজভাবে দেখালাম। তো নিচে একটা আরেকটা দেখালাম, সেটাতে দেখো সেন্ডার, এনকোডার, ট্রান্সমিশন মিডিয়া যেটা হচ্ছে মেসেজটাকে পাস করতেছে, দেন রিসিভারের যেখানে যে মেসেজটা রিসিভ হবে তাকে আমরা দিতে হচ্ছে এখানে দেখো ডিকোডার, তারপর হচ্ছে রিসিভার। সেখানে দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত হলো, এনকোডার আর ডিকোডার। তো এইখানে আমি তোমাদের একটা কথা বলবো, সেটা একটু ভালো করে বোঝা লাগবে। সেটা হচ্ছে যে সেন্ডার ধরো যাই লিখুক, কম্পিউটার কিন্তু তাকে 0 আর 1 এ কনভার্ট করে নেবে। সো এইখানে সেন্ডার যে মেসেজটা পাঠালো সেটা মডেমের মধ্যে যায়, সেটা কম্পিউটার তো 0 আর 1 বুঝে। আমি আবারও একটু বলে দিই যে পরবর্তীতে এই কথাটা আমি আর অনেকবার বলবো, কম্পিউটারে যাই কিছু রাখো বা যাই কিছু করো সবকিছু 0 আর 1 এ কনভার্ট করে কম্পিউটার কাজ করে। এই কথাটা একটু মাথায় রাখো, এগুলো পরবর্তীতে যখন প্রোগ্রামিং বলো, 3rd চ্যাপ্টার বলো, এগুলোতে আরো ডিটেলস আলোচনা করা হবে, যে কম্পিউটার 0 আর 1 বোঝে বা বাইনারি নাম্বার সিস্টেমের মানে বাইনারি সিস্টেমটাই বোঝে, সে আর অন্য কিছু বোঝে না। তাহলে সেই ক্ষেত্রে তুমি যখন কোনো মেসেজ লিখবা সেটা তো তোমার ফর্মে থাকবে, কিন্তু ওই এনকোডারটা কি করে,
যে তোমার ফর্মটাকে 0 আর 1 এ কনভার্ট করে নেয়। অর্থাৎ এইখানে সেন্ডারে যদি তুমি লেখো যে কেমন আছো, সেটা এনকোডারের মধ্যে দিয়ে পাস হয়ে যখন ট্রান্সমিশন মিডিয়াতে আসবে, এই যে মেসেজটা, এই মেসেজটাতে কেমন আছো লেখা থাকবে না, এই মেসেজটাতে থাকবে অনেকগুলা 011 এরকম ভাবে থাকবে। তো আমি একটু বুঝাই দিই যে এই মেসেজটা সাধারণত দেখতে এরকম হবে যে 00111 000, যদিও তুমি লিখছিল হচ্ছে তুমি কেমন আছো, অর্থাৎ তুমি কেমন আছো সেটা এই মডেম দিয়ে পাস করলে, তো এই কাজটাকে বলা হয় এনকোডার। অর্থাৎ তোমার কথাটা কম্পিউটার যেহেতু 0 আর 1 বোঝে, সেই ফরম্যাট নেওয়াটাই হচ্ছে এনকোডারের কাজটা এই মডেমটা করে থাকে। দেন মেসেজটা ওই ট্রান্সমিশন, তার মানে ট্রান্সমিশন মিডিয়াতে যখন কোনো ফাইল বা কোনো তথ্য বা কোনো ডেটা যখন আদান প্রদান হয়, তার ফর্মটা থাকে 0 আর 1। সো এই ট্রান্সমিশন মিডিয়া থেকে পার হওয়ার পর ডিকোডারে চলে যায়, কারণ ডিকোডারে এখন ডিকোডার যে কাজটা করবে এনকোডিং এর বিপরীতটা করবে, যেটাকে হচ্ছে ডিকোডিং বলি। অর্থাৎ এনকোডিং কি করছিল যে আমি কেমন আছি সেটাকে 0 আর 1 এ কনভার্ট করছে। এখন ডিকোডার এই 0 1 কে আমি কেমন আছি যে কনভার্ট করবে, অর্থাৎ মেশিন বা কম্পিউটার যে ভাষাটা বুঝে সেটাকে মানুষের উপযোগী করবে। দেন রিসিভারের যে ডিভাইস থাকবে সেই ডিভাইসে যায় সেটা লোড হবে। তাহলে আসলে বুঝতে পারতেছো তো এইখানে যে কাজটা করে ফেলা হয় যে অনেক অনেক ক্ষেত্রে যে সোর্সের পরে এনকোডার দেয়, তারপরে ট্রান্সমিটার দেয়, দেন ট্রান্সমিশন সিস্টেম, দেন রিসিভার, রিসিভারের আগে তখন আবার ডিকোডার দেয়, তখন 7টা উপাদান দেখানো যায়। কিন্তু আসলে 7টা উপাদান দেখানোর দরকার নেই, কারণ এই মডেমটা একই সাথে এনকোডিং প্লাস ট্রান্সমিশন মিডিয়াতে পাস করা এই কাজটা করে। আবার এই মডেমটাই কি করে, একসাথে ডিকোডিং করে এবং ট্রান্সমিশন মিডিয়া থেকে ওই মেসেজটাকে রিসিভ করে রিসিভার প্রান্তে পাঠাইতে পারে। তো অ্যাকচুয়ালি কিন্তু ওভারঅল কিন্তু 5টাই থাকতেছে। তো এইখানে তোমার সো এরপরে আসতে পারো যে আমি সব মুছে দিলাম, তারপরে পরের আমরা ইয়াতে যাইতে পারি, পরের স্লাইডে যাওয়া যাক। সেটা হচ্ছে দেখো যে উৎস কাকে বলে। তো ওই যে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে। তো এইখানে কিন্তু মানে আমাদের যেরকম প্রেরক প্রাপকের যে বিষয়গুলো ছিল বাংলাতে, সেটার সাথে এখানে গোলানো যাবে না। এখানে পুরোটাই কিন্তু ডিভাইস কেন্দ্রিক, অর্থাৎ ডিভাইসে যে মেসেজটা রিলোড থাকবে সেটাই হচ্ছে উৎস। দেন প্রেরক হচ্ছে কি, যে যন্ত্র উৎসের ডেটাকে মাধ্যমের মধ্যে দিয়ে প্রেরণের উপযোগী করে। অর্থাৎ মাধ্যমের মধ্যে দিয়ে যাইতে হলে তো 0 আর 1 এ কনভার্ট হতে হবে। আমি বলছিলাম যে এই জিনিসগুলো আমি পরবর্তীতে আরো ভালো করে ক্লিয়ার করব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এর জন্য। তো যে যন্ত্র উৎসের ডেটাকে মাধ্যমের মধ্যে দিয়ে প্রেরণকারীর উপযোগী, অর্থাৎ 0 1 এ কনভার্ট করে, সেইটাই হচ্ছে সেই যন্ত্রটাই হচ্ছে প্রেরক। তো ডেটা নিরাপত্তা বিধানে প্রয়োজনে একে এনকোড করে এনকোড তাকে প্রেরক বলে, যেমন মডেম। তো মডেমই বলছিলাম যে একই সাথে ট্রান্সমিটার প্লাস হচ্ছে এনকোডারের কাজ করে। তো এই জন্য আমরা ট্রান্সমিটারকে আর আলাদা করে এনকোডার আর ট্রান্সমিটার এই দুইটাতে ভাগ করি না। এই জন্য কিন্তু তোমার মাঝে মাঝে কিছু জায়গায় 7টা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামই দেখবা যে বই 5টা উপাদানই বলা থাকে। অর্থাৎ প্রেরকই কি করে একই সাথে ট্রান্সমিটার, একই সাথে সে এনকোডার। দেন তারপরে হচ্ছে যে মাধ্যম, যে মাধ্যমে প্রেরক ও প্রাপক যন্ত্রকে যুক্ত করে। তো যেই 0 1 এ কনভার্ট করলা, এই 0 1টা রিসিভারের যে মডেম থাকবে সেইখানে নিয়ে যাওয়ার জন্য যে মাধ্যম ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন চ্যানেলও বলি আমরা মাঝে মাঝে। তো এখানে খেয়াল করবা মাধ্যম 2 ধরনের হইতে পারে, যে তার মাধ্যম অর্থাৎ কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, টেলিফোন লাইন। সো এইগুলা হচ্ছে তারের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডাটা পাস করে। বাট এখন তার ছাড়াও তারবিহীন মাধ্যমও পাওয়া যায়, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। সো এরা কিন্তু দেখো কোনো মিডিয়ামের দরকার হয় না। দেন প্রাপক থাকবে, যেটা হচ্ছে মিডিয়াম থেকে ডাটাকে রিসিভ করবে, এবং যদি সেটা 0 1 এ থাকে সেটাকে মানুষের বুঝার উপযোগী ডাটাতে কনভার্ট করে ফেলবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে কম্পিউটার সবকিছু 0 1 এ মাধ্যমে বোঝার চেষ্টা করে। অর্থাৎ তুমি যদি কোনো ইনস্ট্রাকশন দাও সে 0 1 এ কাজ করে, যোগ করতে বলো তাও সে 0 1 এ কাজ করে, যদি তুমি ছবির স্টোর করার কথা বলো, একটা ছবি তুললা, ছবিটা তুমি কম্পিউটারে বা মোবাইলে সেভ করলা, সেটাকেও সে 0 1 এ কনভার্ট করে রাখে। একটা ভিডিও ফাইলের কথা বলো, ভিডিওটাও 0 1 এ কনভার্ট করে রাখে। সাউন্ড বলো, সাউন্ডও 0 1 এ কনভার্ট করে রাখে। তো এই জন্যই কিন্তু এই যে এনকোডার আর ডিকোডার কথাগুলো আসতেছে, যে মিডিয়ামে 0 1 এ আছে, কিন্তু মানুষ তো আর 0 1 দেখলে বুঝতে পারবে না যে এটা একটা ছবি না ভিডিও না কি। সো এটাকে আলটিমেটলি ওই 0 1 থেকে আসলে কিসে কনভার্ট হইতে হবে, ওই যেই ডেটাতে থাকবে অর্থাৎ মানুষের উপযোগী ডেটাতে কনভার্ট করতে হবে। তো এইটাই লাগছে যে কম্পিউটার বা মেশিনের ভাষা, অর্থাৎ 0 1 কে মানুষের ভাষায় রূপান্তর করা। অর্থাৎ ছবি যেটা 0 1 এ ছিল সেটাকে ছবিতে কনভার্ট করবে যাতে মানুষটা বুঝতে পারে। সেটা হচ্ছে প্রাপক বা রিসিভারের কাজ। তো এটাও কোনো না কোনো ডিভাইস করতেছে, এটা এখানে কিন্তু কোনো মানুষ না।
আবার সাবধান করে দিলাম। দেন হচ্ছে গন্তব্য, যার উদ্দেশ্য বা যে যন্ত্রে ডেটা পাঠানো হয়, অর্থাৎ ট্রান্সমিশনের পর ডেটা সর্বশেষ যে যন্ত্রে পৌঁছে তাকে গন্তব্য বলে। সো আলটিমেটলি তুমি যেই মেসেঞ্জার বা ফেসবুকে যদি কোনো ডাটা পাঠাও, সেটা আরেকজনও তো ফেসবুকের মাধ্যমে রিসিভ করতে হবে। তো ফেসবুকটা কোনো না কোনো ডিভাইসে মধ্যে কিন্তু রিলেট করতে হয়। সো এই কম্পিউটার, টেলিফোন বা মোবাইল ফোন ইত্যাদি হচ্ছে তোমার গন্তব্য। তারপরে দেখো যে ডেটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা। তো দক্ষতা 4টি বিষয়ের উপর নির্ভর করে। সো প্রথমটা হচ্ছে ব্যান্ডউইথ, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। তারপরেরটা হচ্ছে সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মেথড, সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মোড এবং সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মাধ্যম। সো মেথড, মোড, মাধ্যম নিয়ে আমি আলাদা 3টি ভিডিও করব। আজকে মূলত আমরা হচ্ছে ব্যান্ডউইথটাকেই এখানে কমপ্লিট করবো এই ভিডিওর মধ্যে। সো এইখানে যে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, এখানে কিছু বলার আছে। দেখো টপিকটা পড়তেছো কি, টপিকটা পড়তেছো কিন্তু যে ডেটা কমিউনিকেশন সিস্টেম। ঠিক এখানে যে কথাটা বলতে চাইতেছিলাম যে ডেটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা, মানে আমার ডেটা কমিউনিকেশন সিস্টেমের কাজ কি ছিল? একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাস করা। তাহলে ভাই ডেটাটা যত দ্রুত যাবে সেটার উপর তো দক্ষতা নির্ভর করার কথা ছিল। মানে তুমি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে একটা ছবি নেওয়ার চেষ্টা করলা, তো ছবিটা 1-2 মিনিটে খুব দ্রুত চলে গেল। তাহলে এই যত দ্রুত যায় সেটাই কিন্তু ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। তাহলে অনেকেরই ভাবার কথা যে স্পিডটা একাই তো দক্ষতাকে নিয়ন্ত্রণ করবে, কেন মোড বা মেথড বা মাধ্যমের দরকার আছে? হ্যাঁ দরকার আছে। জাস্ট একটা সিচুয়েশন চিন্তা করো, তোমাকে আমি একটা মুভি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে নেওয়ার চেষ্টা করলাম। সো সেটা হচ্ছে ধরো 2 মিনিটে হয়ে গেছে। হ্যাঁ অনেক ভালো। কিন্তু 2 মিনিটে হওয়ার ফলে এখানে মাঝখানে একটা কাজ হয়েছে যে মাঝখানের 5 মিনিট মুভির অংশ, সেই ডাটাটুকু আর এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাইতে পারে। কিন্তু আরেকটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে একই মুভি নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তখন দেখা গেল যে 5 মিনিটে গেছে কিন্তু সম্পূর্ণ মুভি গেছে, অর্থাৎ মুভির কোনো অংশ ডিলিট হয়নি। তার মানে ডাটা দ্রুত যাওয়াটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য না। সো এই জন্য জাস্ট ব্যান্ডউইথের উপর কিন্তু সিস্টেমের দক্ষতা নির্ভর করতেছে। সো ডাটার অ্যামাউন্ট অনুযায়ী কোন মিডিয়ামে যাবে, এক্সিস্টিং কস্ট, অর্থাৎ ওই মিডিয়ামে কি এরকম খরচ যেতে পারে, এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু ডেটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা নির্ভর করে। তো আমরা হচ্ছে আজকে ব্যান্ডউইথটা পড়বো, বিভিন্ন ধরনের ব্যান্ডউইথ সম্পর্কে ধারণা পাবো। সো প্রথমেই চলে আসা যাক, সেটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন স্পিডের ক্ষেত্রে আসো। তো ডেটা ট্রান্সমিশন স্পিডের এক কথায় যদি বলতে চাও, সেটা হচ্ছে যে ডেটা ট্রান্সফারের হার কি, অর্থাৎ এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কত দ্রুত ডেটা যায় সেটাকে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। সো ডেটা ট্রান্সমিশন স্পিডকে আবার ব্যান্ডউইথও বলা হয়। তো তোমরা কিন্তু অনেকেই যারা ধরো এই ভিডিওটা দেখতেছো এখন কোনো না কোনো ওয়াইফাই লাইনের মাধ্যমেই এই ভিডিওটা দেখতেছো, সেই ওয়াইফাই লাইনের সাথে যখন কথা বলতে যাও তখন কিন্তু তারা কথায় কথায় ব্যান্ডউইথ বা বিভিন্ন ওয়ার্ড উচ্চারণ করে। তো বুঝতে পারতেছো যে ডেটা ট্রান্সফারের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে এবং একে ব্যান্ডউইথ বলে। তো যে কোনো লোকাল তুমি ওয়াইফাই সার্ভার কাছে গেলে বলবে যে আপনার কেমন ব্যান্ডউইথের দরকার হয়। সো ব্যান্ডউইথ জাস্ট হচ্ছে যত বেশি তত ডেটা ট্রান্সমিশন স্পিড হবে, সেটাই। তারপর দেখো যে এই ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড সাধারণত বিট পার সেকেন্ড বা বিপিএস, সেই বিপিএসটা মাথায় রাখবা, বিট পার সেকেন্ড ইত্যাদি এককে পরিমাপ করা হয়। এখন কথা হলো যে বিটটা কি। আমি একটু আগে তোমাকে বলছিলাম যে কম্পিউটার সবকিছুই কিসের মাধ্যমে করে, 0 আর 1 এর মাধ্যমে করে। সো এই 0 আর 1 কে বিট বলে, অর্থাৎ 0 একটা বিট, 1 একটা বিট। আমি যদি তোমাকে বলি যে 111 কয়টা বিট, তাহলে বলতে হবে 3টা বিট। তার মানে প্রত্যেকটা 0 আর 1 কে বলা হয় এক একটা বিট। সো আমি যখন বলবো 4 বিপিএস, তো বিপিএস মানে ছিল বিট পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কতটা বিট। তাহলে 4 বিপিএস মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 4টি বিট এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। ঠিক আছে। তো এইখানে আরো কিছু একক আছে, দেখো যে 1 বাইট ইকুয়াল টু 8 বিট। সেই চিত্রটাতে দেখো এই যে 0 কে আমি বলতেছি 1 বিট, এই 1টাকে বলবো হচ্ছে 1 বিট। তার মানে এখানে মোট কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8টা বিট। এই 8টা বিটকে একসাথে আমরা গুচ্ছ আকারে নাম দেই 1 বাইট। একটা জিনিস খেয়াল করো, বিট বাইট মাথায় রাখতে হবে। তো এইখানে কিছু একক আছে যেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করব, সেটা হচ্ছে 1 বাইট, সেটা মূলত হচ্ছে 8 বিট, এটা তো বললাম। কিন্তু দেখো 1 কিলো বাইট যদি বলি সেটা মানে হচ্ছে 1024 বাইট। দেন 1 মেগাবাইট যদি বলি সেটা হচ্ছে 1024 কিলোবাইট। 1 গিগাবাইট হচ্ছে 1024 মেগাবাইট। তো একটা জিনিস খেয়াল করো, আমরা সাধারণত মোবাইলে যারা ইউজ করতেছো ডাটা, তারা হয়তো বা এমবি বা মেগাবাইট সম্পর্কে অনেকেই জানো যে আমরা সাধারণত কিনেও থাকি বিভিন্ন অপারেটর থেকে 10 এমবি, 5 এমবি, 15 এমবি।
আর গিগাবাইট হচ্ছে 1 GB বলি আমরা, 2 GB 3 GB। তো গিগাবাইট মানে কিন্তু 1024 মেগাবাইট। তাহলে এবার একটু চিন্তা করো তো, 1 GB মানে কত বিট। কিভাবে বের করতে হবে, যে 1 GB কে আগে মেগাবাইটে নিতে হবে 1024 দ্বারা গুণ দিয়ে। 1024 কে 1024 দ্বারা গুণ দিলে পাবা হচ্ছে কিলোবাইট। সেই কিলোবাইটকে আবার 1024 দ্বারা গুণ দিলে পাবা হচ্ছে বাইট। সে বাইটকে আবার 8 দ্বারা গুণ দিলে পাবা হচ্ছে বিট। তার মানে কিন্তু আসলে বুঝতেছি যে আমরা যখন এই মোবাইলের মাধ্যমে যখন বিভিন্ন এমবি কিনি, যে 1 GB 2 GB, তার মানে এগুলো কিন্তু বিশাল সংখ্যক জিরো আর ওয়ান কে নিয়ে কাজ করতে পারবে, কারণ প্রত্যেকটা জিরো আর ওয়ান মানে হচ্ছে একটা বিট। আর এখানে দেখতেছো যে কয়েক লক্ষ বিট মিলে হচ্ছে 1 GB হচ্ছে। সো তারপরে হচ্ছে যে ডেটার স্থানান্তরের গতির উপর, মানে এই স্পিডের উপর ডিপেন্ড করে যে কে কত দ্রুত যেতে পারে, সেটার উপর ডিপেন্ড করে তিন ভাবে ডেটাকে ভাগ করা যায়, ট্রান্সমিশন স্পিডকে। সো প্রথমটা হচ্ছে আমাদের ন্যারো ব্যান্ড, তারপরে হচ্ছে ভয়েস ব্যান্ড, তারপরে হচ্ছে ব্রড ব্যান্ড। সো এইখানে একটা ওয়ার্ডটা দেখো, যে প্রথমটা বলতেছে ন্যারো, তারপরে ভয়েস, তারপর হচ্ছে ব্রড। সো ব্রড মানে বড়, ন্যারো মানে ছোট। তার মানে আসলে বুঝতে পারতেছো যে ন্যারো ব্যান্ড সবচেয়ে কম কি ডেটা ট্রান্সমিশন স্পিডের মধ্যে পড়বে, তারপরে আসবে ভয়েস ব্যান্ড, তারপর হচ্ছে ব্রডব্যান্ড। তো এই ব্রডব্যান্ড লাইন, এই কথাটা আমরা বর্তমানে প্রচুর শুনি। বাইরে বের হলেও দেখবা যে কোনো না কোনো ওয়াইফাই লেখা আছে যে ব্রডব্যান্ড লাইন দেওয়া হয়, ব্যান্ড উইথ 1 MBps, 2 MBps, 10 MBps। ঠিক আছে। তো এই ওয়ার্ড গুলা কিন্তু তোমরা দৈনন্দিন জীবনে কখনো না কখনো শুনতেই থাকো। তো এরপরের দেখো, এরপরের বিষয়টাতে আসো, সেটা হচ্ছে যে ন্যারো ব্যান্ড কাকে বলবো। তো ন্যারো ব্যান্ডের যেটা বৈশিষ্ট্য, যে ন্যারো ব্যান্ড হচ্ছে স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ 45টা 10 থেকে 100 এরকম 45টা থেকে প্রায় 300টা পর্যন্ত এক সেকেন্ডে স্থানান্তর করে থাকতে পারে। তো এখন অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই 45 থেকে 300 তো অনেক বড়, তার মানে ন্যারো ব্যান্ড তো আপনি ছোট বলছিলেন। হ্যাঁ আসলে এটা ছোটই, কারণ তুমি দৈনন্দিন জীবনে কি করো ডেটা ট্রান্সফারের সময়? ধরো কোনো না কোনো মেসেজ দাও, অথবা ধরো তুমি কোনো ছবি আদান প্রদান করো। ধরো একটা ছবি যদি 1 MBps হয়, তো তুমি বুঝতে পারতেছো তো 1 MBps মানে হচ্ছে কত বিট। কারণ মেগাবাইট থেকে কিলোবাইটে যাইতে হবে, কিলোবাইট থেকে বাইটে যাইতে হবে, সেই বাইট থেকে 8 দ্বারা গুণ দিলে তুমি বিটে যাচ্ছ। তার মানে একটা ছবি কিন্তু বিশাল বিট। তার মানে এই 300 বিপিএস করে গেলেও কিন্তু এই ছবিটা যাইতে অনেক দিন লাগবে, মানে অনেকক্ষণ লাগবে আর কি, অনেক সময় লাগবে। তার মানে ন্যারো ব্যান্ড কিন্তু অত বেশি না, মানে খুবই স্পিডটা খুব কম, এক সেকেন্ডে খুব কম পরিমাণ বিট ট্রান্সফার করে। তো তারপরে আসো যে টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়, কারণ জানো টেলিগ্রাফিতে আসলে তোমার কিছু অল্প পরিমাণে ডাটা আদান প্রদান হয়, সাধারণত এক পেজের মধ্যে কিছু লেখা বা টেক্সট জাতীয়। তো এইগুলা আমরা হয়তো বা টেলিগ্রাফি এখন তেমন দেখি না, বাট টেলিগ্রাফিতে তোমার খুব কম পরিমাণ ডাটার আদান প্রদান হওয়া লাগে, তো এই জন্য হচ্ছে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। তারপরে আসছে হচ্ছে ভয়েস ব্যান্ড, যেটা অবশ্যই ন্যারো ব্যান্ড থেকে বড় হবে, এবং কত বড় একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে 1200 বিপিএস থেকে 9600 বিপিএস। হ্যাঁ এটাও কিন্তু আসলে কম্পারেটিভলি এত বড় না, কারণ একটা ছবি যেখানে 2 MB 3 MB হয়, সেখান থেকে এত বিপিএস এটাও কিন্তু তেমন বেশি না। বাট ন্যারো ব্যান্ডের চেয়ে দ্রুত, হ্যাঁ অনেক দ্রুত। এটা কই 300, এটা কই বুঝতে পারতেছো যে কত গুণ বেশি। 300 টাকা এটাকে ভাগ দিলে তুমি কত গুণ পাওয়া যাবে। সেটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহৃত হয়। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে ডেটা স্থানান্তরের সময় কি হয়, ভয়েস ব্যান্ডটা ব্যবহৃত হয়। তারপরে দেখো ব্রডব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড কমপক্ষে কত হতে হবে, 1 MBps হতে হবে। অর্থাৎ যখন আমরা ব্রডব্যান্ডকে রেফার করব, এটা মিনিমাম 1 MBps হতে পারে। তো তুমি তোমার ইন্টারনেট প্রোভাইডারের কাছে গেলেও সেও সর্বনিম্ন তোমাকে 1 MBps দিতে পারবে, কারণ ওই ধরনের লাইন গুলা সেটা সাধারণত ব্রডব্যান্ডের আওতায় পড়ে। তো ব্রডব্যান্ড তো মিনিমাম 1 MBps হয়। তো 1 MBps হলেও কিন্তু আসলে বুঝতেছো সেটা এতটাও বেশি স্পিড না। তো সাইবার লাইন যেমন ডিজিটাল স্যাটেলাইট লিঙ্ক, রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল ইত্যাদিতে ব্যবহৃত হয়। যেমন আমি তোমাদেরকে যে ইন্টারনেটের মাধ্যমে এখন এই ক্লাসটা রেকর্ড করতেছি, সেই ইন্টারনেটে আমি কিন্তু হচ্ছে তোমার অপটিক কেবল ব্যবহার করি। ঠিক আছে, এখন হইতে পারে এটা অতটা ভালো অপটিক কেবল না, এই জন্যই তেমন বেগ পাওয়া যায় না। বাট ফাইবার অপটিক কেবল বা এগুলা মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে ব্রডব্যান্ডের মানে ট্রান্সমিশন স্পিড সবচেয়ে বেশি। তো এই উদাহরণগুলো হচ্ছে এই যে দেখো এই তিনটা ছবির মধ্যে দেখা যায়। সেই ভ্যালু গুলা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে। তো তুমি যেহেতু লজিক্যালি বুঝছো, তো আশা করি তোমাদের এই চ্যাপ্টারে এই টপিকে আর কখনোই কোনো প্রবলেম হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আসসালামু আলাইকুম।